আজ পর্যন্ত অবৈধ 1 টাকা স্পর্শ করেনি বলছেন সার্জিস আলম। সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো ফ্যাসিবাদ ফিরে আসবে বলেছেন জেএসডি। নির্বাচনের রোডম্যাপ দিয়ে জাতিকে আশ্বস্ত করতে হবে বলছেন আমির খসরু। এবং সর্বশেষ জানাবো, খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আজ পর্যন্ত অবৈধ 1 টাকা স্পর্শ করেনি বলছেন সার্জিস আলম। এখন পর্যন্ত অবৈধ কোনো টাকা স্পর্শ করেননি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। একই সঙ্গে অনৈতিক কোনো সুপারিশকে প্রশ্রয় দেননি বলে দাবি করেছেন তিনি। সার্জিস আলম বলেন, এটি আমার কাছে অভ্যুত্থানের রক্তের কমিটমেন্ট, আমার নিজের সঙ্গে নিজের কমিটমেন্ট। সার্জিস পোস্টে বলেন, কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে বেশ কিছু অপপ্রচার, মন গড়া তথ্য, ভিত্তিহীন অভিযোগ চোখে পড়েছে। শুধুমাত্র একটি ক্ষেত্রে কমেন্ট রিপ্লাই করেছি, বাকিগুলো এড়িয়ে গিয়েছি। যে অভিযোগগুলোর সাথে দূর দূরান্ত আমি আমার কোনো সম্পর্ক খুঁজে পাইনি, সেগুলোর ক্ষেত্রে নিজের অবস্থান পরিষ্কার করা কিভাবে সম্ভব? বরং পেছনে লেগে থাকা শত শত প্রোপাগান্ডা মেশিনের দিকে মনোযোগ না দিয়ে আমরা কাজের দিকে ফোকাস দিতে চাই। সর্বশেষ 8 থেকে 9 মাসের এই অল্প সময়ে এত প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে যে এমন প্রোপাগান্ডা স্বাভাবিকভাবেই এখন ফেস করতে হবে এবং সামনের দিনে এর সংখ্যা আরো বৃদ্ধি পাবে। এটাই স্বাভাবিক। খারাপ লাগার বিষয় এটাই যে কেউ একজন একটা লেখা লিখলো কিংবা কোনো একটা নিউজে একটা লেখা এলো, এটাকেই অনেকে সত্য মনে করে সেই অনুযায়ী জাজমেন্ট শুরু করে। অভিযুক্ত আর দোষী এক বিষয় নয়। একটা অভিযোগকে সত্য মনে করার পূর্বে আদৌ তার সত্যতা আছে কিনা, কিংবা যিনি লিখেছেন তার অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, কিংবা অন্য কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোনো লেখা পর্দার অন্তরালের কোনো গেম প্ল্যানের অংশ কিনা সেগুলো যাচাই করাটা গুরুত্বপূর্ণ। আমাকে কেন্দ্র করে কয়েকজনের অপপ্রচারমূলক লেখা পড়ে আমার মনে হয়েছে এখানে কয়েকটা ঘটনা ঘটতে পারে। প্রথমত, কেউ তাকে কিছু তথ্য পাঠিয়েছে এবং কোনো প্রকার যাচাই না করে সেগুলো বিশ্বাস করে সোশ্যাল মিডিয়া তুলে ধরেছে। দ্বিতীয়ত, এগুলো তার ব্যক্তিগত জায়গা থেকে অনুমান নির্ভর। তৃতীয়ত, কোনো কিছু হাসিলের লক্ষ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই লেখা লিখেছেন, অথবা রাজনৈতিক ইকুয়েশনকে সামনে রেখে ইচ্ছাকৃতভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। পরের দুটি উদ্দেশ্যকে সামনে নিয়ে যারা লেখেন তাদের সাথে কথা বলে খুব একটা লাভ নেই, কারণ অসৎ উদ্দেশ্যকে সামনে রেখে এটা তারা করবেই। কিন্তু অনেকেই ব্যক্তিগত জায়গা থেকে অনুমান নির্ভর যেই লেখাগুলো লেখেন তাদের সাথে কথা বললে অলমোস্ট সব ক্ষেত্রে এই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো দূর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা ঘটেছে মুয়াজ আবদুল্লাহ এবং রাফিদের সাথে। তাদের সাথে কথা বলার পর তারা নির্দ্বিধায় স্বীকার করেছে তাদের অনেক মিসকনসেপশন দূর হয়েছে। ব্যক্তিবিশেষে আমাদের চিন্তা ভিন্ন। কোনো একটা বিষয়কে একজন ব্যক্তি তার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে যেভাবে দেখবে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, পূর্ববর্তী প্রেক্ষাপট এবং বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমি সেভাবে নাও দেখতে পারি। সে যেমনভাবে ভাবছে ঘটনা তেমন নাও হতে পারে। স্থানকাল পাত্রভেদে একই বিষয়ের পারসেপশন বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন হতে পারে। গাজী সালাউদ্দিন তানভীরের সঙ্গে আমার একক এবং অতি সম্পৃক্ততা তুলে ধরার চেষ্টা করেছেন এবং তাকে আমার আত্মীয় হিসেবে দেখিয়েছেন। প্রথমত, তিনি আমার আত্মীয় নন। অভ্যুত্থানের পরেই তার সঙ্গে আমার এবং আমাদের পার্টির একাধিক জনের প্রথম পরিচয়। আমার সঙ্গে তার যতটুকু পরিচয় ও সম্পর্ক রয়েছে, আমার পার্টির একাধিক জনের সঙ্গে তার ততটুকু কিংবা তার চেয়ে বেশি পরিচয় ও সম্পর্ক রয়েছে। পার্টি গঠনের সময় অনেকের নাম পার্টিতে আসার ক্ষেত্রে প্রস্তাব করেছিলেন, তেমনি পার্টিতে আসার ক্ষেত্রে একাধিকজন তার নাম প্রস্তাব করেছিলেন এবং অন্য সবার মতো একই প্রক্রিয়া অনুসরণ করে তাকেও নেওয়া হয়েছে। সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো ফ্যাসিবাদ ফিরে আসবে বলছেন জেএসডি। বিদ্যমান শাসন ব্যবস্থা সংস্কার না করে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে পুরনো ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। একই সঙ্গে দলটি মনে করে জাতীয় সনদ আগামী প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে। শহীদউদ্দিন মাহমুদ স্বপন তার বক্তব্যে বলেন, বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্তের উপর দাঁড়িয়ে একটি নতুন রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব নয়। তিনি মনে করেন শাসন ব্যবস্থার কাঠামোগত সংস্কার অনিবার্য। ফ্যাসিবাদী শাসক যে ব্যবস্থাপনার উপর দাঁড়িয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছিলেন, মানুষ হত্যা করেছিলেন, মানুষের সব অধিকার হরণ করেছিলেন এবং জনগণের সম্পদ লুণ্ঠন করেছিলেন, আয়নাঘর প্রতিষ্ঠা সহ রাষ্ট্রের সব কাঠামো ধ্বংস করেছিলেন, সেই রাষ্ট্রের সব কাঠামো এখন তলানিতে। শহীদউদ্দিন মাহমুদ স্বপন বলেন, এই বিদ্যমান ব্যবস্থার উপর দাঁড়িয়ে এটিকে পুনর্বিন্যাস না করে কিংবা নতুন ক্ষমতায়নের দিকে গেলে পুরনো ব্যবস্থা ফিরে আসার সম্ভাবনা থাকবে। জাতীয় সনদ তৈরির উদ্যোগকে যৌক্তিক ও কার্যকর মন্তব্য করে স্বপন বলেন, জাতীয় সনদ তৈরির জন্য যে কাজগুলো হচ্ছে তা আজ, আগামীকাল এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষিত থাকবে। তিনি বলেন, তারা যতটুকু ঐক্যমত্য তৈরি করতে পারবে সেটি স্থায়ী হবে।
তবে আগামী প্রজন্ম রাষ্ট্রকে পুনর্নির্মাণ করার জন্য নতুন ধারণা তৈরি করার ক্ষেত্রে এই দলিল থেকে সহায়তা নিতে পারবে। শহীদউদ্দিন মাহমুদ স্বপন মনে করেন, রাজনৈতিক দলগুলোর ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করা দরকার। নির্বাচনের রোডম্যাপ দিয়ে জাতিকে আশ্বস্ত করতে হবে, বলছেন আমির খসরু। বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কারণে জনগণের মাঝে সংশয় সৃষ্টি হচ্ছে, যা ভালো কিছু বয়ে আনবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ অবস্থায় জাতিকে সংশয়মুক্ত করতে অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি। নির্বাচনকে গণতন্ত্রের বাহক আখ্যা দিয়ে আমির খসরু বলেন, নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কারণে জনগণের মাঝে যে সংশয় সৃষ্টি হচ্ছে, যে প্রশ্নের উদ্বেগ হচ্ছে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আগামী দিনের জন্য ভালো কিছু বয়ে আনবে না। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের রোডম্যাপ দিয়ে আশ্বস্ত করতে হবে যাতে গণতন্ত্রের দিকে যাচ্ছে, যাতে গণতন্ত্র ফিরে পেতে যাচ্ছে। সংস্কার উদ্যোগ নিয়ে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশে তো আমরা বাকশাল করতে যাচ্ছি না, সবাইকে যে একমত হতে হবে এটা যারা চিন্তা করে সেটা তো বাকশালে চিন্তা। বিভিন্ন দলের বিভিন্ন চিন্তা দর্শন ভিন্ন মত থাকবে। বিষয়টা হচ্ছে, যেখানে ঐকমত্য রয়েছে তার বাইরে সংস্কার করার কোনো সুযোগ নেই। এর বাইরে কিছু করতে গেলে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে করতে হবে, নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। তিনি বলেন, যেসব বিষয় ঐকমত্য হয়েছে সেগুলো কেন জাতির সামনে তুলে ধরা হচ্ছে না, সেটাই প্রশ্ন। ইতোমধ্যে সবাই তাদের মতামত জানিয়েছে, অনেক সময় চলে গেছে, আলোচনা শেষ। এর জন্য এক সপ্তাহের বেশি সময় লাগবে না। জাতি জানুক কোথায় ঐকমত্য হয়েছে, ওই ঐকমত্যের ভিত্তিতে আমরা সনদ সই করে নির্বাচনের দিকে এগিয়ে যাই, খুব সহজ। এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নেই। নির্বাচনের কারণে দেশের বিনিয়োগও অনেকটা থমকে আছে বলে মনে করেন আমির খসরু। তিনি বলেন, বিনিয়োগকারীরা যারা আসছেন বাংলাদেশে, তাদের সবার একটা প্রশ্ন, নির্বাচন কবে হবে। সবাই জানতে চায় নির্বাচন কবে হবে। নির্বাচনের পরে তারা সিদ্ধান্ত নেবে দেশের ভেতরের বিনিয়োগকারী, দেশের বাইরের বিনিয়োগকারী বাই নির্বাচনের জন্য অপেক্ষা করছে। দলগুলোর সঙ্গে বিএনপির আলোচনার উদ্যোগ প্রসঙ্গে আমির খসরু বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে স্বাভাবিকভাবেই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার যে প্রচেষ্টা, সেটা বাস্তবায়নের প্রক্রিয়া হিসেবেই আমরা প্রত্যেকটি দল একে অপরের সঙ্গে কথা বলছি। একে অপরের প্রতি সহনশীল হওয়া, ভিন্ন মতকে সম্মান জানানোর অংশ হিসেবে আমরা সবার সঙ্গে আছি। সবাই মতামত দিচ্ছে, এত বছর যেটা ছিল না সেটা করতে আমরা সক্ষম হয়েছি। বিএনপির এমন উদ্যোগের প্রশংসা করে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ। আমরা সবাই উপলব্ধি করি, বাংলাদেশ গত 16 থেকে 17 বছরে কোনো নির্বাচন হয়নি। 2014 থেকে দেশের মানুষ কোনো ভোট দিতে পারেনি। মানুষের আকাঙ্ক্ষা নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে তাদের সমস্যার সমাধান করা। বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে একটা নির্বাচনের জন্য। তিনি বলেন, আমরা এটা বিশ্বাস করি যে এই সরকার আমাদের সরকার এবং এই সরকার আমাদের আন্দোলনের সরকার। এই সরকার জনগণের সরকার হলেও জনগণের ভোটে নির্বাচিত নয়। আমরা সবসময় এই সরকারের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে পার্থ বলেন, সংস্কার আমরা সবাই চাই, কিন্তু সংস্কারের নাম করে নির্বাচন যদি পেছানো হয়, দেশ অনিশ্চয়তার দিকে যায়। এমন অনিশ্চয়তার দিকে দেশকে সরকার ঠেলে দিতে পারে না। নির্বাচনের রোডম্যাপ সুনির্দিষ্ট থাকতে হবে। তিনি বলেন, আমরা কোনোভাবেই চাই না এই সরকার ব্যর্থ হোক। আমরা চাই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটুক। কোনো সংস্কারের নামে যাতে কালক্ষেপণ না হয়, যাতে নির্বাচন নিয়ে দেশের মানুষের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়। ডিসেম্বরের আগেই নির্বাচন দেওয়া সম্ভব। রোডম্যাপ মনোযোগী হওয়া উচিত সরকারের। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।